সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কিউ ফিজিক্স একাডেমি। আমরা আজকে আমরা অলরেডি আমাদের যে সমস্ত প্রিভিয়াস ক্লাসগুলো জেস্ট পিআইকিউ সলিউশন সিরিজ ছিল, অনেক আমরা মেনলি 2023, 2024 এর ডিটেলস আমরা এভরি কোশ্চেন্স আমরা ডিটেলসে ডিসকাশন করেছি, ঠিক আছে। তো আজ থেকে আমরা তোমাদের নেক্সট এক্সাম যেহেতু 26শে জুন, রাইট, আমাদের নেক্সট এক্সাম 26শে জুন ডেট রিস্কেডিউল হয়েছে। তো তোমাদেরকে পুনরায় তোমাদের প্রিপারেশানসকে কন্টিনিউ রাখতে হবে। তো আশা রাখছি যে তোমরা প্রিপারেশান তোমাদের কন্টিনিউ রেখেছিলে এবং আজকের পর থেকে আমরা আবার পুনরায় স্টার্ট করব জেস্ট পিআইকিউ সলিউশনটাকে, সলিউশনের জেস্টের যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন্স, সেই প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের সলিউশনসকে ডিটেলস ডিসকাশনস করার জন্য, ঠিক আছে। তো আমরা আজকে ম্যাগনেটোস্ট্যাটিক্স থেকে স্টার্ট করব। ম্যাগনেটোস্ট্যাটিক্স একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক্স, যেটা তোমাদের জেস্টের যে সমস্ত জেস্টের এক্সামগুলোতে ম্যাক্সিমাম টাইম প্রত্যেক বছর এক থেকে দুটো কোশ্চেন্স তোমাদের এই ম্যাগনেটোস্ট্যাটিক্স থেকে কিন্তু এরা দিয়ে থাকে কোশ্চেনগুলোতে, ঠিক আছে। তো আমরা ম্যাগনেটোস্ট্যাটিক্সটাকে খুব ভালোভাবে ডিসকাশনস করবো এখানে। তো আমরা স্টার্ট করছি আমাদের ফার্স্ট কোশ্চেন থেকে, যেটা ম্যাগনেটোস্ট্যাটিক্সের ফার্স্ট কোশ্চেন তোমাদের জেস্টের এক্সামিনেশানে এসেছিলো। কোশ্চেন নাম্বার 1 সেটা হচ্ছে বলেছে যে a magnetic field B exists at a point if a test charge moving with a velocity v vector is equals to v03 I cap minus j cap plus 2k cap experience no force, কোনো ফোর্স কিন্তু সে এক্সপিরিয়েন্স করছে না at a certain point, কোনো একটা পয়েন্টে, ঠিক আছে। এবং দ্য ইলেকট্রিক ফিল্ড at a point in the SI ইউনিট কী হবে। তো দেখো এই টাইপের কোশ্চেন্সগুলো খুবই ইজি টাইপের কোশ্চেন্স, ঠিক আছে। তো আমাদেরকে এগুলো সলভ করতে হবে কীভাবে। এখানে তোমাদের যেটা ম্যাগনেটিক ফিল্ড দিয়েছে, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড তোমাদের দিয়েছে B02 j cap minus 4k cap, ঠিক আছে। এই ম্যাগনেটিক ফিল্ডটা তোমাদেরকে এখানে দিয়েছে এবং যে টেস্ট চার্জ মুভ করছে ওই ম্যাগনেটিক ফিল্ডে, সেই টেস্টের ভেলোসিটি তোমাকে দিয়েছে V03 I cap minus j cap plus 2k cap। টেস্ট চার্জের ম্যাগনেটিক ফিল্ড তোমাকে দিয়েছে, টেস্ট চার্জের ভেলোসিটিও তোমাকে দিয়েছে এবং বলেছে ইফ নো ফোর্স অ্যাট এ সার্টেন পয়েন্ট, মানে কোনো সে ফোর্স কিন্তু সে অ্যাক্ট করছে না। তো আমরা সবাই জানি যে নেট ফোর্স অ্যাক্টিং অন দিস পার্টিকেল F equals to according to from Lorentz force, right? Lorentz force থেকে আমরা সবাই কি জানি না, F vectors equals to Q E plus V cross B, F vectors equals to Q E plus V cross B, এটা বলেছে। কিন্তু যেহেতু এখানে বলেছে টেস্ট চার্জ পার্টিকেল কোনো ফোর্স নিচ্ছে না, তো আমরা এখানে লিখতে পারি Q E vector plus B vector plus B vectors। তো এই ইকুয়েশনটাকে জাস্ট যদি আমরা সলভ করি, তাহলে দেখো সলভ করলে এখান থেকে আমরা পরিষ্কার পেয়ে যাচ্ছি ই ভেক্টরস ইকুয়ালস টু মাইনাস ভি ভেক্টর ক্রস বি ভেক্টর, রাইট। তো জাস্ট এই কার্লটাকে আমরা যদি এই ক্রস প্রোডাক্ট, দুটো ভেক্টরের যে ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট, এটাকে সলভ করলেই আমরা কিন্তু এই প্রবলেমটার সলিউশনস পেয়ে যাব, ঠিক আছে। তো দেখো চলো আমরা সলভ করি প্রবলেমটাকে। তো এটার সমান আমরা পাচ্ছি মাইনাস ভি ক্রস বি। তো এটা আমরা সলভ করব। তো মাইনাস ক্রস প্রোডাক্টের যে সলিউশন যে আমরা করি ডিটারমিনেন্ট মেথডে, সেইভাবে আমরা সলভ করব আই জে কে, ওকে, আই জে কে। তো ভি ভেক্টরের জন্য আমাদের এখানে দেওয়া ছিল, তো ভি ভেক্টরের জন্য এখানে ছিল তোমার সেকেন্ড 3v0, রাইট, মাইনাস v0 প্লাস 2v0, আর বি ভেক্টরের ক্ষেত্রে তোমার এখানে ছিল b0 প্লাস 2b0 মাইনাস 4b0। তো আমরা এখান থেকে v0 b0 কমন যদি নিয়ে নিই,
আমরা কমন নিতেই পারি এখান থেকে। তো আমরা পেয়ে যাচ্ছি V0 B0 I ক্যাপ J ক্যাপ K ক্যাপ, এটা সমান পাচ্ছি আমরা 3 -1 + 2 1 2 -4। তো আমরা জাস্ট এটাকে সলভ যদি করি, সলভ করলেই দেখো আমরা এটা সলিউশনটা আমরা পেয়ে যাব, রাইট। তো I ক্যাপ সমান আমরা পাচ্ছি কত না 4 - 4 + J ক্যাপ, তো আমরা পাচ্ছি কত না 2 মাইনাস থেকে প্লাস 6, রাইট। 2 মাইনাস প্লাস 12 প্লাস কে, তো সরি এটাকে আমরা সলভ করি, তো প্লাস কে এটাকে সলভ করে আমরা পাচ্ছি 6 + 1। তো আলটিমেট দেখো আমরা এই রেজাল্টটা তো 0 পাচ্ছি, এই রেজাল্টটাকে তো আমরা 0 পাচ্ছি। তো আলটিমেট আমরা পেয়ে গেলাম -V0 B0 14 J ক্যাপ প্লাস 7 K ক্যাপ, ঠিক আছে 7 K ক্যাপ। তো আলটিমেট যে রেজাল্ট আমরা পাচ্ছি ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, যে ইলেকট্রিক ফিল্ডের যে এক্সপ্রেশনটা আমরা পেলাম সেটা পাচ্ছি V0 B0 14 J ক্যাপ প্লাস 7 K ক্যাপ, এটা আমরা আলটিমেট ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাচ্ছি। তো এটার সাহায্যে আমি যদি অপশানটা চেক করার চেষ্টা করি প্রবলেমটার সাথে, তোমরা পেয়ে যাচ্ছি দেখো মাইনাস, অপশান ডি এই কোশ্চেনটার ক্ষেত্রে কিন্তু ঠিক হচ্ছে। তো এটা একটা বেসিক ভেরি ইজি কোশ্চেন তোমাদেরকে দিয়েছিল। তো এই টাইপের কোশ্চেন তোমাদের ক্ষেত্রে জেস্টের কোশ্চেন জিজ্ঞেস করে থাকে এরা, এই টাইপের কোশ্চেন তোমাদেরকে চেয়ে থাকে যে তোমরা কীভাবে সলভ করবে, তোমাদের কনসেপ্ট কতটা স্ট্রং। তো এই সমস্ত কনসেপ্টগুলো তোমাদেরকে এখানে এই সমস্ত কোশ্চেনগুলোতে স্ট্রং চেক করে রাখে এরা, রাইট। সো ওকে, সো লেটস স্টার্ট অ্যানাদার কোশ্চেন্স। ওকে, লেটস স্টার্ট অ্যানাদার কোশ্চেন্স। ওকে, এরপর আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 2, যেটা তো যে কোশ্চেনটা আমাদেরকে মেনলি জাস্ট 2013 জিজ্ঞেস করেছিল, ঠিক আছে। এই কোশ্চেনটা জাস্ট 2013 এই সালে এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি মেনলি জিজ্ঞেস করেছিল তোমাদেরকে। তো এই টাইপের কোশ্চেন্স ভেরি ইম্পর্টেন্ট। তো এই টাইপের কোশ্চেনকে সলভ আমরা করবো কেমন করে, দেখো বলেছে এ থিন ইউনিফর্ম রিং ক্যারিং এ চার্জ কিউ। ওকে, একটা থিন ইউনিফর্ম রিং আছে যেটা কিউ চার্জ ক্যারি করেছে অ্যান্ড মাস ক্যাপিটাল এম, রোটেটস অ্যাবাউট ইস অ্যাক্সিস, মানে যে ইউনিফর্ম যে রিংটা ছিল ওটা কিন্তু তার অ্যাক্সিস বরাবর রোটেট করছে। হোয়াট ইজ দ্য জাইরোমেট্রিক রেশিও? ইটস ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য জাইরোমেট্রিক রেশিও? Gyrometric ratio is defined as the ratio of magnetic dipole moment to the angular momentum. Okay, magnetic dipole moment to the angular momentum of these rings. So আমরা এই টাইপের জাইরোমেট্রিক রেশিও কীভাবে ক্যালকুলেট করব, এটা আমাদের কাছে মেনলি একটা মেন পার্ট। তো জাইরোমেট্রিক রেশিও যদি ক্যালকুলেট করতে হয় আমাদেরকে সবার প্রথম ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ক্যালকুলেট করতে হবে, এবং ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এবং তার সাথে অ্যাঙ্গুলার মোমেন্টামও ক্যালকুলেট করতে হবে, রাইট। যেহেতু বলেছে জাইরোমেট্রিক রেশিও, আমাদেরকে জাইরোমেট্রিক রেশিও ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। জাইরোমেট্রিক রেশিও যে ডেফিনেশন আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম রেশিও বলেছে। তো তারা জাইরোমেট্রিক রেশিও যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তো তার জন্য আমাদেরকে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ক্যালকুলেট করতে হবে এবং সাথে আমাদেরকে অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করতে হবে। কার জন্য? রিংয়ের জন্য। তো আমি সবার প্রথম ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ক্যালকুলেট করার চেষ্টা করব। তো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কোনো একটা কারেন্টের লুপ আছে, ঠিক আছে, একটা কারেন্টের লুপ, এবং সেই কারেন্টের লুপে সেই একটা রিং ভাবো, সেই রিংটা কিন্তু চার্জ ক্যারি করেছে, তার মাস আছে এবং সেই রিংটা রোটেট করছে। তো রিংটা যদি রোটেট করছে তো সেখানে অবশ্যই কারেন্ট প্রডিউস হবে, কারেন্ট ডেভেলপ হবে, যেহেতু চার্জ সেখানে চার্জ মুভ করছে, রিংয়ের থ্রু চার্জটা মুভ করছে, তাই না। তো যেহেতু রিংয়ের থ্রু চার্জটা মুভ করছে তাহলে সেখানে অবশ্যই একটা কারেন্ট আমরা পাবো ডিউ টু রোটেশন অফ দ্য রিং, রাইট। তো আমরা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এখানে পাবো, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অফ দ্য রিং কীভাবে পাবো? যদি সবার প্রথম ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অফ দ্য রিং ক্যালকুলেট করার চেষ্টা করি
ঠিক আছে। তো সেটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অফ দ্য রিং যদি আমরা ভাবি, সেটা হচ্ছে তোমার কি না, কারেন্ট, রিংয়ে যে কারেন্টটা প্রডিউসড হচ্ছে, কারেন্ট ডিউ টু দ্য রোটেশন অফ দ্য রিং, কারেন্ট ডিউ টু রোটেশন অফ দ্য রিং ইন্টু এরিয়া অফ দ্য রিং, রাইট, ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য রিং। তো এখানে এটা, এই যে কারেন্টটা প্রডিউসড হয়েছে ডিউ টু রোটেশন, ডিউ টু রোটেশন অফ রিং, আর এটা হচ্ছে ক্রস সেকশন অফ রিং, ক্রস সেকশন অফ দ্য রিং। এবং আমরা যদি বলি অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটা আমরা সবাই জানি এল, ক্যাপিটাল এল, যেটাকে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম বলে থাকি। অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করার যে বেসিক ভেরি ইজি ফর্মুলা যেটা হয়ে থাকে, সেটা হচ্ছে রিংয়ের মোমেন্ট অফ ইনার্সিয়া ইন্টু ওমেগা, রিংয়ের মোমেন্ট অফ ইনার্সিয়া ইন্টু ওমেগা, তাই না? তো এটা হচ্ছে আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ রিং, মোমেন্ট অফ ইনার্সিয়া অফ রিং, আর ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ রিং। তো আমরা 1/1 যদি প্রত্যেকটা জিনিস ক্যালকুলেট করে নিতে পারি, তাহলে আমাদের জাইরোমেট্রিক রেশিওটা ক্যালকুলেশনস করা এতটা কঠিন হবে না, তাই না? 1/1 যদি প্রত্যেকটা জিনিস ক্যালকুলেট করে। তো রোটেশনের জন্য রিংয়ে যে পরিমাণ কারেন্ট প্রডিউসড হবে সেটা কত, সেটা আমাদেরকে মেনলি প্রথমে জানতে হবে। তো দেখো একটা রিং, সে রিংয়ে একটা রিং ছিল আমাদের এখানে, রিংয়ের চার্জটা রোটেট করছিল, তাই না? চার্জটা রোটেট করছিল। তো চার্জের জন্য, চার্জের রোটেশনের জন্য কারেন্ট প্রডিউস হচ্ছে। তো সেটার ফর্মুলা আমরা কী জানি, কারেন্ট বাই চার্জ বাই টোটাল টাইম পিরিয়ড, তাই না? ইন্টু এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া, যেটা আমরা সবাই জানি পাই আর স্কোয়ার, যদি রিংটার রেডিয়াস আর হয়ে থাকে। এবং নেক্সট আমাদের বলেছে মোমেন্ট অফ ইনার্সি অফ দ্য রিং, মোমেন্ট অফ ইনার্সি অফ দ্য রিং ভেরি ইজি, এম আর স্কোয়ার, তাই না? এম আর স্কোয়ার ইন্টু ওমেগা, এটা হয়ে থাকে। তো দেখো আমরা কিউ জানি, টি সমান আমরা কত জানি না, 2 পাই বাই ওমেগা, রাইট? তো আমরা এটা একটু ভালো করে এটা জিনিসটাকে সাজিয়ে লিখি, কিউ আপন 2 পাই ইন্টু ওমেগা ইন্টু পাই আর স্কোয়ার, তো এম আর স্কোয়ার ইন্টু ওমেগা। তো দেখো এখানে ওমেগা ওমেগা একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে, তাই না? তো আমরা এখানে পাচ্ছি কত তাহলে, এবং ওমেগা ওমেগা শুধু ক্যান্সেল করছে না, এখানে এখানে পাই পাই একে অপরকে ক্যান্সেল করছে, আর স্কোয়ার একে অপরকে ক্যান্সেল করছে। তো একে অপরকে ক্যান্সেল করার পর যে টার্মগুলো থাকছে সেগুলো হচ্ছে কত না, কিউ বাই 2 ইন্টু পাই আর এম। তো ফাইনালি যদি আমরা এটাকে সলভ করি, তাহলে আমরা পাচ্ছি ক্যাপিটাল কিউ আপন 2m, ক্যাপিটাল কিউ আপন 2m। তো এটাই তোমার জাইরোমেট্রিক রেশিও হবে, তাই না? এটাই তোমার জাইরোমেট্রিক, যাকে আমরা জি দ্বারা ডিনোট করে থাকি, জাইরোমেট্রিক রেশিও। তো বেশি ইজি। তো দেখো তোমাকে এখানে কোশ্চেনে জাইরোমেট্রিক রেশিওর ডেফিনেশনটা বলে দেওয়া ছিল যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এবং অ্যাঙ্গুলার মোমেন্ট। ম্যাগনেটিক, এই যে প্রবলেমটা তোমাকে রিংয়ের ক্ষেত্রে দিয়েছে, এটা তোমাকে কিন্তু ডিস্কও দিতে পারে, এই প্রবলেমটা তোমাকে কিন্তু ডিস্কও দিতে পারে। তো তোমাদের কাজ হবে কি না, জাইরোমেট্রিক রেশিও তুমি রিংয়ের জন্য ক্যালকুলেশন করেছো, তার সাথে তোমাদের অবশ্যই ডিস্কের জন্য ক্যালকুলেট করে নেওয়া উচিত। এটা তোমাদের হোমওয়ার্ক তোমাদেরকে আমরা দিচ্ছি, জাইরোমেট্রিক রেশিওর এই সেম প্রবলেমটা আমরা যেমন রিংয়ের ক্ষেত্রে ক্যালকুলেশন করেছি, আমরা এই প্রবলেমটাকে ডিস্কের ক্ষেত্রেও ক্যালকুলেশন করে রাখবো। আমাদের কপিতে, আমাদের নোটবুকে আমরা এটাকে ক্যালকুলেশন করে রাখবো, যাতে আমাদের কী হয় না, ফার্দার প্র্যাকটিস করতে গেলে এই জিনিসটা আমাদের চোখের সামনে চলে আসে যে আমরা রিংয়ের জন্য ক্যালকুলেশন করেছি, সাথে সাথে সেরকম আমরা ডিস্কের জন্য ক্যালকুলেশন করে রেখেছি। তো জাইরোমেট্রিক রেশিওর ডেফিনেশন এখানে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে জাইরোমেট্রিক রেশিও। সেই জাইরোমেট্রিক রেশিওর যে ডেফিনেশন, এই ডেফিনেশনসকে আমাদেরকে ক্লিনভাবে মনে রাখতে হবে। এবং ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট আমরা কেমন করে ক্যালকুলেট করছি, যেটা হচ্ছে কারেন্ট ইন্টু ক্রস সেকশনাল এরিয়া, এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম তো আমরা ছোটোবেলা থেকেই পড়ে এসেছি, সেটা কীভাবে ক্যালকুলেশন করতে হবে, ডিস্কের জন্য কী হবে, রিংয়ের জন্য কী হবে, মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা জানি অলরেডি। তো সেভাবে ক্যালকুলেশন আমরা করলাম, জাস্ট একটা ভেরি ইজি পদ্ধতিতে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পেরেছি, তাই না? ওকে, চলো নেক্সট প্রবলেমে যাই। ওকে, তো চলো আমরা নেক্সট থার্ড কোশ্চেন, যেটা থার্ড কোশ্চেন একটা ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এবং যে কোশ্চেনটা জেস্টের 2014 এক্সামে অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা এসেছিলো, ঠিক আছে? এই কোশ্চেনটা এসেছিলো তোমাদের জেস্ট 2014 এক্সামে। তো এই কোশ্চেনটা খুবই একটা
একটা ইন্টারেস্টিং কোশ্চেন, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম টাইম ম্যাগনেটিক ফিল্ডের যে কোশ্চেন, ম্যাগনেটোস্ট্যাটিক্স কোশ্চেনগুলো কিন্তু এখানে জিজ্ঞেস করে। কী করেছে দেখো, এ সিস্টেম অফ টু সার্কুলার কয়েল ক্যারিং ইকুয়াল কারেন্টস। ওকে, মানে দুটো কয়েলসই নিয়েছে যারা কিন্তু ইকুয়াল কারেন্ট ক্যারি করছে, ওকে, অ্যালং সেম ডাইরেকশান, এবং তারা সেম ডাইরেকশানে ইকুয়াল কারেন্ট কিন্তু তারা ক্যারি করছে, এবং দুটো হ্যাভিং ইকুয়াল রেডিয়াস, তাদের রেডিয়াসটা ইকুয়াল এবং সেপারেটেড বাই ডিস্টেন্স আর, ওকে। এবং তাদের ফিগারে আমরা দেখতে পাচ্ছি একটা আর ডিস্টেন্সে সেপারেট করা আছে। দ্য ম্যাগনিটিউড অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য মিড পয়েন্ট পি, আমাদেরকে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড এই পয়েন্টে ক্যালকুলেশনস করতে হবে, ঠিক আছে, এই পয়েন্টে ক্যালকুলেট করতে হবে। তো এই পয়েন্টে ক্যালকুলেট করতে হবে। তো আমরা যদি রিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে, আমরা একটা কয়েল, এটা তুমি রিং ভাবতে পারো, ম্যাগনেটিক ফিল্ড অন দ্য অ্যাক্সিস অফ কারেন্ট ক্যারিং লুপ, আমরা একটা কারেন্ট ক্যারিং লুপ নিচ্ছি, ঠিক আছে। আমরা একদম বেসিক জায়গা থেকে ডিসকাশন করার চেষ্টা করছি। ধরো একটা কারেন্ট ক্যারিং লুপ নিলাম, এই একটা কারেন্ট ক্যারিং লুপ, এটাতে কারেন্ট আই ফ্লো হচ্ছে এবং এর রেডিয়াসটা আমরা আর নিয়েছি, ঠিক আছে। তো আমরা চাচ্ছি কি, এটা একটা কি না কারেন্ট ক্যারিং লুপ, এটা একটা কি না কারেন্ট ক্যারিং লুপ, কারেন্ট ক্যারিং লুপ, ঠিক আছে, এটা একটা কারেন্ট ক্যারিং লুপ। তো আমরা চাচ্ছি এই যে কারেন্ট ক্যারিং লুপটা আছে, এই কারেন্ট ক্যারিং লুপের সেন্টার থেকে এর অ্যাক্সিস বরাবর একটা পয়েন্ট পি, যে ডিস্টেন্সটা আমরা ধরে নিচ্ছি, এক্স ডিস্টেন্সে এই পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ডটা কত, এটা আমরা অলরেডি আমরা পড়েছি, তাই না। এখানে এই কনসেপ্টটা আমাদের কাজে লাগাতে হবে। এবং সেই ম্যাগনেটিক ফিল্ডের যে ফর্মুলা আমরা পড়েছিলাম কারেন্ট ক্যারিং লুপের, বি অ্যাজ এ ফাংশন অফ এক্স, সেটা কী ছিল না, মিউ জিরো আই ইন্টু আর স্কোয়ার আপন 2 ইন্টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/3, এটা আমাদের ছিল। এই এক্সটা হচ্ছে আমাদের কি না, এক্সটা হচ্ছে আমাদের যে পয়েন্টে আমাদেরকে ম্যাগনেটিক ফিল্ড চাচ্ছে সেই পয়েন্টটা, তাই না, যে পয়েন্টে আমাদেরকে ম্যাগনেটিক ফিল্ড চাচ্ছে সেই পয়েন্টটা। তাহলে একটা কারেন্ট ক্যারিং লুপের পারপেন্ডিকুলার অ্যাক্সিস বরাবর কোনো পয়েন্টে আমরা কিন্তু যে ম্যাগনেটিক ফিল্ড পেয়ে থাকি, সেই ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা হচ্ছে এটা, যেটা হচ্ছে তাহলে কি না, ম্যাগনেটিক ফিল্ড along the magnetic field at a point at any point along the perpendicular axis of a current carrying loop, ঠিক আছে। তো আমরা একটু লিখেই রাখি, এটা হচ্ছে কি না ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড at a point along the perpendicular axis, ঠিক আছে। যে পারপেন্ডিকুলার অ্যাক্সিসটা আমরা নিয়েছিলাম, সেই পারপেন্ডিকুলার অ্যাক্সিসের যে কোনো পয়েন্টে আমরা একটা কারেন্ট ক্যারিং লুপের জন্য ম্যাগনেটিক ফিল্ড কী করে পেতে পারি, সে রিলেটেড একটা প্রবলেম তোমাদেরকে দিয়েছে। তো এই যে প্রবলেমের যে ম্যাথমেটিক্সটা আছে, তোমরা জানো কীভাবে এই ম্যাগনেটিক ফিল্ড এসেছে, ঠিক আছে, কীভাবে এই ম্যাগনেটিক ফিল্ডের এই ফর্মুলাটা এসেছে তোমরা সব জানো, কিন্তু এই প্রবলেমটা আমরা ডিল করবো কীভাবে, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই না। তো দেখো, অ্যাকচুয়ালি আমরা সবার প্রথমে দুটো লুপ 1 লুপ 2, তার জন্য আমরা ম্যাগনেটিক ফিল্ডে ক্যালকুলেট করে নিই। ছবিটা আমরা একবার আঁকবো, ঠিক আছে, ছবিটা একবার আমরা আঁকি। এই হচ্ছে একটা লুপ, যেখানে কারেন্ট একটাতে ফ্লো করছে এভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে, রাইট। এবং আমরা চাচ্ছি এর রেডিয়াসও কিন্তু আর ছিল, আমরা চাচ্ছি কি না এর সেন্টার থেকে এই পি পয়েন্ট যে ডিস্টেন্সটা হচ্ছে কত না r/2, যেটা অ্যাকচুয়ালি এক্সের সাথে সমান, সেই পয়েন্টে আমরা আগে সবার প্রথমে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করব। এটা হচ্ছে আমাদের লুপ নাম্বার 1, রাইট। এটা হচ্ছে আমাদের কি না লুপ নাম্বার 1। তো লুপ নাম্বার 1-এর জন্য ফর লুপ 1 ম্যাগনেটিক ফিল্ড at P each magnetic field at P is B1 of x is equals to mu 0 I r square 2 into r square plus x square whole to the power 3/2, ঠিক আছে। এবার তুমি ভালো করে অবজার্ভ করে দেখো, এটা তো একটা ভেক্টর কোয়ান্টিটি,
এটা তো একটা ভেক্টর কোয়ান্টিটি। এই ভেক্টর কোয়ান্টিটির এর ডাইরেকশানটা কোন দিকে হবে, ইনটু দ্য পেজ, না পেজ থেকে আপওয়ার্ড ডাইরেকশানে, না পেজ থেকে নিচের ডাইরেকশান। তো ভালো করে তুমি অবজার্ভ করে দেখো, এখানে কারেন্টটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে ফ্লো করছে, তাই না? তুমি যদি রাইট হ্যান্ড থাম্ব রুলটাকে ইউজ করে থাকো, রাইট হ্যান্ড থাম্ব রুল, তো সেই রাইট হ্যান্ড থাম্ব রুল অনুসারে তুমি দেখতে পাবো যে এই ম্যাগনেটিক ফিল্ডটা ডাইরেকশানটা কী হচ্ছে না পেজ থেকে ওপরের দিকে হচ্ছে, বা তুমি যে পয়েন্টে পাচ্ছ এক্ষেত্রে তুমি ভালো করে অবজার্ভ করে দেখো। তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে ম্যাগনেটিক, ওকে ঠিক আছে, আমরা ডাইরেকশানটা নিয়ে একটু কাজ করি, পেজ থেকে নিচের দিকে হচ্ছে, ঠিক আছে। তো চলো নেক্সট আমরা প্রত্যেকটা ভ্যালু আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি। IR স্কোয়ার 2 × R স্কোয়ার প্লাস R স্কোয়ার আপন 4 হোল টু দি পাওয়ার 3/2, ঠিক আছে। ম্যাগনেটিক ডাইরেকশানসকে আমাদেরকে অবশ্যই রিপ্রেজেন্ট করতে হবে, নাহলে কিন্তু প্রবলেম আছে। তাই আমরা প্রত্যেকটা ডাইরেকশানসকে নিয়েই চলছি। μ0 I × R স্কোয়ার আপন 2 × তো এটা যদি সলভ করলে আমরা কী পাবো, 2 × 5 R স্কোয়ার আপন 4 হোল টু দি পাওয়ার 3/2, তাই না? তো ফাইনালি কত পাচ্ছি, যদি আমরা এটাকে সলভ করলে এটা আমরা পেয়ে যাচ্ছি 4 μ0 I আপন 5 হোল টু দি পাওয়ার 3/2 × R। এটা একটা ম্যাগনেটিক ফিল্ড পেলাম। এবং লুপ 2, নেক্সট আমরা কী করব, লুপ 2 এর জন্য আমরা একটা লুপ 2 আঁকবো। লুপ 2 আঁকলাম, যার রেডিয়াস কিন্তু সেম, রাইট, রেডিয়াস কিন্তু R, এবং আমরা সেম পয়েন্টে এবং সেম ডিস্টেন্স R/2-তে আমরা ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করার চেষ্টা করতেছি, ঠিক আছে। তাহলে যদি লুপ 2-র জন্য ক্যালকুলেট করি, ফর লুপ 2 ম্যাগনেটিক ফিল্ড at P each B2x vector equals to μ0 I R square 2 × R square plus x square হোল টু দি পাওয়ার 3/2। এই ডাইরেকশানস কী হবে, এরও দেখো তুমি, এই যে এরও ডাইরেকশানস কিন্তু তোমার কী আছে না অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই ক্ষেত্রে এরও ডাইরেকশানস কী হবে না পেজ থেকে ওপরের দিকে। তার মানে অ্যাকচুয়ালি দুটো ভেক্টরের ডাইরেকশানস কিন্তু সেমই হচ্ছে, এবং আমরা রেজাল্ট কিন্তু এটার ক্ষেত্রে আমরা কিন্তু সেমই পাবো, কারণ যেহেতু সব কিছু সেম আছে। তাহলে এর ক্ষেত্রেও রেজাল্ট আমরা পাবো 4 μ0 I আপন 5 আপন হোল টু দি পাওয়ার 3/2 × R, সেম। তাহলে দুটো ভেক্টরের ডাইরেকশানস, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশানস অ্যাট P পয়েন্টে আমরা সেম পাচ্ছি। তাহলে নেট ম্যাগনেটিক ফিল্ড আমরা কত পাচ্ছি, ভেরি ইজি না? তাহলে নেট ম্যাগনেটিক ফিল্ড, তাহলে আমরা পেয়ে যাচ্ছি নেট ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট P each B ভেক্টর ইকুয়ালস টু B1x ভেক্টর প্লাস যোগ হবে, কারণ যে দুজনের সেম ডাইরেকশান আছে, তাই না? আমরা যদি এর B ভেক্টরের ম্যাগনিটিউডটা বের করি, তাহলে পাচ্ছি 2B1 of x এর ম্যাগনিটিউড, তাহলে পাচ্ছি 2B1x এর ম্যাগনিটিউড, ঠিক আছে। তাহলে আলটিমেট দেখো আমরা এটা জাস্ট এটাকে অ্যাড করবো, জাস্ট আর কিছুই না, এটাকে আমরা অ্যাড করলে জিনিসটা হয়ে যাবে, তাই না? তাহলে 2 × আমরা যা রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে কত না 4 μ0 I আপন 5 টু দি পাওয়ার 3/2 আপন R 8 μ0 I আপন 5 হোল টু দি পাওয়ার 3/2 আপন R। তো আলটিমেট এই কোশ্চেনটা খুব একটা কঠিন যে এমন কিছু না, আমাদেরকে জাস্ট দেখতে হবে প্রত্যেকটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশানস কোন দিকে আছে, কারেন্টের ডাইরেকশানস কি, যদি অপোজিট থাকতো কিন্তু রেজাল্ট কিন্তু 0 চলে আসতো, ঠিক আছে। যদি অপোজিট ডাইরেকশান থাকতো, দুটো কারেন্টের ডাইরেকশান যদি অপোজিট থাকতো, তাহলে কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পেতাম যে ডাইরেকশানটা উল্টো চলে আসতো, তাই না, রাইট। তো আলটিমেট আমরা এটা অ্যান্সার যেটা পেলাম, যদি কোশ্চেনে যেরকম আছে সেটা লিখার চেষ্টা করি, তাহলে 8 μ0 I 5√5 × R, এটা তোমার অ্যান্সার হবে। যদি কিন্তু এটা অপোজিট ডাইরেকশানে থাকতো, দুটো কারেন্ট যদি অপোজিট ডাইরেকশানে থাকতো,
রিংগুলোতে বা সার্কুলার কারেন্ট ক্যারিং লুপগুলোতে, তাহলে কিন্তু রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড আমরা 0 পেতাম, তাই না? রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড আমরা অ্যাকচুয়ালি তাহলে তখন কী পেতাম? 0ই পেতাম। তো এই টাইপের যে কোশ্চেন, তো এটা তোমাকে প্রবলেমটা সলভ করার সময় খুব খেয়াল রাখতে হবে যে এক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশানটা কি সেম দেওয়া আছে না ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশানটা অপোজিট দেওয়া আছে, কী দেওয়া আছে সেটা তোমাকে বুঝতে হবে, তবেই তুমি প্রবলেম সলভ করতে পারবে। এবং তার সাথে দেখতে হবে এই প্রবলেমটা সলভ করতে গেলে যে কারেন্ট ক্যারিং যে লুপ, তার ম্যাগনেটিক ফিল্ডের এক্সাক্ট ফর্মুলা কী আছে, এবং দেখতে হবে যে আমাকে ম্যাগনেটিক ফিল্ড কারেন্ট ক্যারিং লুপের কোথায় ক্যালকুলেট করতে বলেছে, তার প্যারালাল মানে লুপটা যে প্লেনে রাখা আছে সেই প্লেনের অ্যাক্সিস বরাবর না সেই প্লেনটার পারপেন্ডিকুলার অ্যাক্সিস বরাবর। আমরা সবাই জানি যে প্লেনের যদি কোনো একটা অ্যাক্সিসে বলে তাহলে তুমি ম্যাগনেটিক ফিল্ড পাবে না, 0 পাও, ঠিক আছে? একমাত্র পারপেন্ডিকুলার অ্যাক্সিসের কোনো একটা পয়েন্টেই আমরা ম্যাগনেটিক ফিল্ড পেয়ে থাকি, আর যেটা হচ্ছে এই ফর্মেটে আমরা পেয়ে থাকি। তাহলে এখান থেকে দুটো পয়েন্ট দেখো আমরা ক্লিয়ার করতে পারলাম যে কোনো একটা কারেন্ট ক্যারিং লুপ দিয়েছে এবং সেই কারেন্ট ক্যারিং লুপটা যে প্লেনে রাখা থাকে সেই প্লেনের যে কোনো একটা অ্যাক্সিস বরাবর আমরা কিন্তু কোনো ম্যাগনেটিক ফিল্ড পাবো না। আমরা ম্যাগনেটিক ফিল্ড তখনই পাবো যদি ওই পারপেন্ডিকুলার ওই যে কারেন্ট ক্যারিং লুপটার পারপেন্ডিকুলার অ্যাক্সিস বরাবর কোনো একটা পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ড পেতে পারি। তাহলে জিনিসগুলো ক্লিয়ার হয়েছে আশা রাখছি। তোমাকে এরকম ছোটো ছোটো পয়েন্টের প্রবলেম তোমাকে দেবে। এবং এই প্রবলেমটাতে আরও একটা জিনিস যেটা আমরা দেখতে পেলাম যে কারেন্টের ডাইরেকশান, যে কারেন্ট ক্যারিং লুপটা আমাদেরকে দিয়েছে সেই কারেন্ট ক্যারিং লুপটার কারেন্টের ডাইরেকশানটা সেম দিয়েছিল। তার জন্য আমরা দেখতে পেলাম যে ওই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা আমরা যখন ক্যালকুলেট করছি জন্য ডাইরেকশানটা সেম হচ্ছে। তার জন্য আমরা কী করলাম না অ্যাড করলাম মানে নেট ম্যাগনেটিক ফিল্ড। কিন্তু যদি অপোজিট ডাইরেকশান থাকতো তাহলে কিন্তু ওই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড আমরা 0 পেতাম। তাহলে এই প্রবলেমটাই তোমাকে মডিফাই করতে পারে, কারেন্টের ডাইরেকশানটা মডিফাই করতে পারে। তাহলে বি কেয়ারফুল, ঠিক আছে? ওকে, তাহলে এই টাইপের প্রবলেম যখন তুমি প্রবলেমটা প্র্যাকটিস করবে এগুলো মাথায় খেয়াল রাখার চেষ্টা করো, বাস হয়ে যাবে, তাই না? ওকে, চল আমরা নেক্সট প্রবলেমটাকে নিয়ে একটু ডিসকাশন করব। নেক্সট প্রবলেমটা কী হচ্ছে একটু দেখি। ওকে, চল কোশ্চেন নাম্বার 4, এবং যে কোশ্চেনটা আমাদেরকে জিজ্ঞেস করেছিল জেস্ট 2015, রাইট? জেস্ট 2015-এ এই কোশ্চেনটা জেস্ট 2015-এর কোশ্চেনটা কী বলেছে দেখো, এই চার্জ পার্টিকেল ইজ রিলিজড অ্যাট টাইম t=0, t=0তে রিলিজ করেছে ফ্রম দ্য অরিজিন ইন দ্য প্রেজেন্স অফ ইউনিফর্ম ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড তোমাকে দিয়ে দিয়েছে E0 y cap, এন্ড ম্যাগনেটিক ফিল্ড তোমাদেরকে দিয়ে দিয়েছে B z cap, ওকে রেসপেক্টিভলি। তো হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু ফর t=0, মানে কিছু টাইমের পর পার্টিকেলটা ট্রাজেক্টরি কী হবে এটাই তোমাকে অ্যাকচুয়ালি চাচ্ছে, ঠিক আছে? পার্টিকেলটা ট্রাজেক্টরি আমরা যদি জাস্ট একটা ডায়াগ্রাম আঁকি, জাস্ট একটা কোঅর্ডিনেট সিস্টেম এঁকে নিই, তাহলে জিনিসটা আমাদের বুঝতে সুবিধা হবে। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এটা অরিজিন যখন t=0। তো ব্যাপারটা কী হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশানস কিন্তু এখানে আছে এদিকে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, সেটা কত না E0 y cap। এদিকে কাজ করছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড জেড ডাইরেকশানে, যেটা হচ্ছে কত না B0 z cap। তো যখন t=0 তখন পার্টিকেলটার ভেলোসিটিও 0 হয়, এটা আমরা কিন্তু জেনারেলি জানি। রেস্টে আছে যখন পার্টিকেলটা রেস্টে আছে, তো যেহেতু পার্টিকেলটা মুভ করছে ইন দ্য প্রেজেন্স অফ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, তাহলে পার্টিকেলটার ওপর লোরেঞ্জ ফোর্স অ্যাক্ট করবে, আমরা সবাই কিন্তু এটা জানি, জেনারেল রুলস এটা। তো লোরেঞ্জ ফোর্স যেটা অ্যাক্ট করবে সেটা হচ্ছে কত না কিউ ই ভেক্টর প্লাস ভি ক্রস বি ভেক্টর। কিন্তু অ্যাট t=0তে, ঠিক আছে, অ্যাট t=0তে আমরা দেখতে পেলাম বি ভেক্টর =0। তাহলে এখন যে ফোর্সটা পার্টিকেলটার উপর লাগছে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের জন্য। তার মানে যখন একদম অরিজিনে যেহেতু পার্টিকেলটা রেস্ট ছিল, তখন পার্টিকেলটার ওপর মানে ইনিশিয়াল ফোর্স যেটা লাগবে, সেটা যেহেতু ইলেকট্রিক ফিল্ডের জন্য পার্টিকেলটা ফোর্স লাগবে, এবং তার জন্য পার্টিকেলটা অ্যাক্সেলারেট করবে। এবং সেই পার্টিকেলটা যে অ্যাক্সেলারেট করবে কোন দিকে করবে, সেটা পার্টিকেলটা অ্যাক্সেলারেট করবে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ইয়ের ডাইরেকশানে, তো ওয়াই সেদিকে। তার মানে ইনিশিয়ালি ঠিক আছে, ইনিশিয়ালি
পার্টিকেলটার উপর যে ফোর্সটা অ্যাক্ট করবে সেটা হচ্ছে কি না ইলেকট্রিক ফিল্ডের জন্য একটা ফোর্স অ্যাক্ট করবে, এবং তার জন্য পার্টিকেলটা কী হবে না অ্যাক্সেলারেট করবে। কোন দিকে অ্যাক্সেলারেট করবে না ওয়াই ডাইরেকশানে পার্টিকেলটা অ্যাক্সেলারেট করবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু স্টেটমেন্টটা লিখি। সো ইনিশিয়ালি particle begins to accelerate in the y direction due to force acting on the particle along y direction। বোঝা গেল? এবং যে ফোর্সটা লাগবে সেটা ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স। সেটা কি ফোর্স না ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স। তো ইনিশিয়ালি পার্টিকেলটার উপর একটা ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স লাগলো এবং পার্টিকেলটা ওয়াই ডাইরেকশানে অ্যাক্সেলারেট করতে শুরু করলো। এবার যেহেতু পার্টিকেলটা ওয়াই ডাইরেকশানে অ্যাক্সেলারেট করছে, তাহলে এখন পার্টিকেলটার ভেলোসিটি কী হচ্ছে, একটা ইনিশিয়াল ভেলোসিটি অ্যাক্সেলারেট করবে। তো ইটস মিনস ইট কজেস particle moving with velocity v vector equals to vy কে। যেহেতু ওয়াই এর দিকে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি পার্টিকেলটা এই একটা ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে চলতে শুরু করবে, যেটা টাইমটা হচ্ছে অবশ্যই 0 থেকে বেশি, মানে কিছু টাইমের পর। ঠিক আছে, জিনিসটাকে বোঝার চেষ্টা করো। তাহলে এখন পার্টিকেলটার ওপর ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুটোই কিন্তু অ্যাক্ট করবে, তাই না? তো যেহেতু লাগছে, তো এখন নাও ফোর্স অ্যাক্টিং অন পার্টিকেল ডিউ টু magnetic field each FV vectors equals to V vector cross B vector। तो V y cap B0 z cap, तो that is equals to V B0 x cap। ओके, तो पार्टिकेलटार ओपर এখন যে ম্যাগনেটিক ফোর্সটা লাগলো সেটা কিন্তু কোন দিকে লাগছে, এক্স ডাইরেকশানে। আচ্ছা, এবং অলসো ফোর্স অ্যাক্টিং অন পার্টিকেল ডিউ টু ইলেকট্রিক ফিল্ড each QE vectors that is equals to QE0 y cap। So net force acting on the particle each F vectors equals to FE vectors plus FB vectors, so that is equals to QE0 y cap QVP0 x cap। So force acting on the particle on xy plane,
তার মানে পার্টিকেলটার জেড ডাইরেকশানে কোনো ফোর্স অ্যাক্ট হচ্ছে না, মানে ফোর্সের কোনো কম্পোনেন্ট জেড ডাইরেকশানে নেই। তার মানে পার্টিকেলটার ড্রিফটিং মানে পার্টিকেলটার অ্যাক্সেলারেশন জেড ডাইরেকশানে হবে না। তাহলে যদি হয় তাহলে এক্স ওয়াই প্লেনেই হবে, যেহেতু তার পার্টিকেলটার ফোর্সের ডাইরেকশান, ফোর্সের এক্সের কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্ট দুটোই আছে। মানে ইলেকট্রিক ফিল্ডের জন্য পার্টিকেলটা ওয়াই ডাইরেকশানে মুভ করবে এবং ম্যাগনেটিক ফোর্সের জন্য পার্টিকেলটা এক্স ডাইরেকশানে মুভ করবে, তাই না? তাহলে কী বললাম, ইলেকট্রিক ফিল্ডের জন্য পার্টিকেলটা ওয়াই ডাইরেকশানে মুভ করবে এবং ম্যাগনেটিক ফিল্ডের জন্য পার্টিকেলটা এক্স ডাইরেকশানে মুভ করবে। তো ফাইনালি আমরা বলতে পারি পার্টিকেল মুভস ইন দ্য এক্স ওয়াই প্লেন, তাই না? তাহলে আমরা বলতেই পারি পার্টিকেল move in the xy plane, obviously xy plane, because পার্টিকেলটার তুমি যদি ভালো করে দেখো পার্টিকেলটার জেড ডাইরেকশানে কোনো কম্পোনেন্টই নেই ফোর্সে। যেহেতু পার্টিকেলটার জেড ডাইরেকশানে ফোর্সের কোনো কম্পোনেন্টই নেই, তাহলে পার্টিকেল ওদিকে মুভ করবেই না, অ্যাক্সেলারেট করবেই না। তাহলে অ্যাক্সেলারেট করবে যেহেতু দুটো ফিল্ডের জন্য, ইলেকট্রিক ফিল্ড মানে ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স এবং ম্যাগনেটোস্ট্যাটিক্স ফোর্স, যেখানে ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্সের জন্য পার্টিকেলটার ডাইরেকশান, ফোর্সের ডাইরেকশন হচ্ছে ওয়াই ডাইরেকশান, তাহলে ওদিকে ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্সের জন্য ডাইরেকশন মুভ করবে। আর ম্যাগনেটোস্ট্যাটিক্স ফোর্সের জন্য পার্টিকেলটা মুভ করছে কোন দিকে, এক্স ওয়াই দিকে। তাহলে নেট যখন কম্বাইন হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স প্লাস ম্যাগনেটোস্ট্যাটিক্স ফোর্স, পার্টিকেলটা কোন দিকে এক্স্যাক্টলি এক্স ওয়াই প্লেনে মুভ করবে। এটা তো পুরো লজিক বলছে। তো এই টাইপের প্রবলেম কিন্তু খুব যে কঠিন টাইপের প্রবলেম তা নয়। তাহলে এই টাইপের প্রবলেমকে দেখো আমরা কীভাবে প্রথমে সলভ করেছি সেটা তোমরা ভালো করে দেখো। প্রথমে আমরা দেখলাম কন্ডিশান দেওয়া ছিল যে টি কার সুযোগে রেস্ট ছিল, সে রেস্ট থেকে আমরা কী করলাম না, তার পার্টিকেলটা ভেলোসিটিটাকে জিরো করলাম। যেহেতু ভেলোসিটি নেই মানে মুভ করছে না, তাহলে কোনো ম্যাগনেটিক ফোর্স লাগবে না। তাহলে ম্যাগনেটিক ফোর্স না লাগলে শুধুমাত্র ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স লাগবে। সেই ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স থেকে দেখলাম পার্টিকেলটার ডাইরেকশানস কোন দিকে, দেখলাম ওয়াই ডাইরেকশানে। এবং পার্টিকেলটা ওয়াই ডাইরেকশানে ফোর্স লাগছে মানে পার্টিকেলটা নিশ্চয়ই কোনো একটা ভেলোসিটি নিয়ে মুভ করবে এবং সেই ভেলোসিটি ডাইরেকশান হচ্ছে এত ভি ওয়াই ক্যাপ। এটা হচ্ছে এখানে কিন্তু কি পয়েন্ট, তোমাকে এই পয়েন্টটা পিক করতে হবে। এখানে ভেলোসিটি সম্পর্কে কোনো কনসেপ্টই দেওয়া ছিল না, তাই সেটা কনফিউজ হয়ে চলবে না যে ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্সের জন্য পার্টিকেলটা যেদিকে যাচ্ছে, ঠিক যেদিকে যাবে তো ভেলোসিটির কম্পোনেন্টটা নিশ্চয়ই সেদিকেই আছে, তাই জন্যই তো ওদিকে মুভ করছে না এক্স্যাক্টলি। তো আমরা ভেলোসিটি ভেক্টরটা আমরা এখান থেকে গেস করলাম, দ্যাট ইজ দ্য কি পয়েন্ট। ভেলোসিটির ডাইরেকশানটা তুমি যদি গেস করে নিতে পারো তাহলে দেখো তুমি ম্যাগনেটিক ফোর্সের ডাইরেকশান পেয়ে গেল, ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্সের ডাইরেকশন তো অলরেডি ছিল, নেট ফোর্সের ডাইরেকশান অলরেডি পেলাম, তাহলে পার্টিকেলটার মোশন কোথায় হচ্ছে সেটা আমরা পেয়ে গেলাম। তো এই টাইপের প্রবলেম যে খুবই একটা কঠিন প্রবলেম সেটা নয়, তুমি জাস্ট সবই জানো, তোমাকে একটু বেসিক ওয়েতে জিনিসটাকে ভাবতে হবে। আশা রাখি জিনিসটা বুঝতে পেরেছো এবং এই প্রবলেমটার যে কোশ্চেনটার অ্যান্সার সেটা আমরা সি পাচ্ছি। ঠিক আছে, চলো আমরা এরপর নেক্সট কোশ্চেন ডিসকাশন করি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন ডিসকাশন করি। ওকে, নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 5 এটা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। কোশ্চেন নাম্বার 5 কিন্তু একটা খুব ভালো কোশ্চেন। ঠিক আছে, তোমরা ভালো করে কোশ্চেনটা একবার পড়ে দেখো। কোশ্চেনটাতে দেখতে কিছু যেন মনে হচ্ছে খুব একটা এক্সপ্লেনেশান নেই, খুবই ছোট টাইপের কোশ্চেন, কিন্তু বেশ ম্যাথমেটিক্যাল কোশ্চেন্স এবং এই টাইপের কোশ্চেন্স কিন্তু আমাদেরকে ভালোভাবে জানতে হবে। এটা কিন্তু একটা স্পেশাল কেস। ঠিক আছে, আমরা এই প্রবলেমটা সলভ করতে গেলে আমরা দুটো থিওরিকে কম্বাইন করবো এখানে। ঠিক আছে, দেখো ভালো করে, খুব ভালো করে কোশ্চেনটা পড়ে দেখো, জানতে পারবে। বলি দ্য স্ট্রেংথ অফ ম্যাগনেটিক ফিল্ড at the center of regular hexagon with sides of length a carrying steady current I। মানে একটা আমাকে রেগুলার হেক্সাগন দিয়েছে। ঠিক আছে, একটা রেগুলার হেক্সাগন দিয়েছে আমাদেরকে, তার প্রত্যেকটা সাইজ একটু একই। আমরা একটা সাইজ হয়তো ডিস্টার্ব হচ্ছে বুঝতে পারছি, কিন্তু প্লিজ কনসিডার, এটাকে একটু তোমরা কনসিডার করে নাও। প্রত্যেকটা কিন্তু এ করে আছে, আমরা যে কোনো একটাকে নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আমরা ধরো এটাকে নিয়ে আলোচনা করলাম, এটা তো সেন্টারে এবং সেন্টার থেকে ওই সাইডটার ডিস্টেন্স হচ্ছে আর। ঠিক আছে, আমরা কিন্তু মেনলি এই যে সাইডটা আছে এই সাইডটাকে নিয়ে আমরা ডিসকাশন করব। তো আমরা
চাচ্ছি এই বি ও পয়েন্ট এখানে নেট ম্যাগনেটিক ফিল্ডটা কত হবে সেটা ক্যালকুলেট করতে। প্রত্যেকটা সাইড কিন্তু আমাদেরকে এখানে এ করে দিয়েছে, ঠিক আছে। তো এটা একটা পরিষ্কার জানি এটা আমরা একটা কি না সমবাহু ত্রিভুজ, রাইট। তো এই অ্যাঙ্গেলগুলো প্রত্যেকটা সমান হবে, প্রত্যেকটা অ্যাঙ্গেলকে আমরা ধরে নিচ্ছি এটা θ1 এবং θ2, এবং θ1 θ2 কিন্তু এখানে আমরা জানি যে θ1 θ2 সমান θ, এক্ষেত্রে কিন্তু এটা ইকুয়াল, এবং এর মান কত সেটা আমরা কিন্তু জানি না। এটা হচ্ছে তোমার 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে এটাকে যদি আমরা লেখার চেষ্টা করি π/6। এবার যদি π/6 এটাকে যদি আমরা একটু জেনারেলাইজড ফর্মে লেখার চেষ্টা করি তাহলে আমরা পাচ্ছি π/n মানে মানে অ্যাকচুয়ালি যেটা আমরা পেলাম সেটা হচ্ছে একটা রেগুলার পলিগনের ক্ষেত্রে যার কোনো মানে এখানে এনটা হচ্ছে 6, মানে নাম্বার অফ সাইড হচ্ছে 6, যদি এটা 5 হতো, যদি এটা ডিফারেন্ট এনের মান হতো, সেক্ষেত্রে থিটার মানটা কী হতো সেটা আমরা পরে ডিসকাশন করছি। তো দেখো আমরা চাচ্ছি প্রথমে এই যে একটা স্ট্রেট ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করার চেষ্টা করছি, ঠিক আছে। ফার্স্ট আমরা ক্যালকুলেট করার চেষ্টা করছি ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট ও ডিউ টু ওয়ান সাইড। আমরা একটা সাইডের জন্য আমরা ম্যাগনেটিক ফিল্ডটা ক্যালকুলেট করার চেষ্টা করি। যদি একটা সাইডের জন্য আমরা ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করার চেষ্টা করি তাহলে কি হবে দেখো, এখান থেকে এটা কিন্তু a/2, এটা হচ্ছে r, এই অ্যাঙ্গেলটা আমি বলেছি θ1, এই অ্যাঙ্গেলটা বলেছি আমি θ2। তাহলে একটা স্ট্রেট ওয়্যারের ক্ষেত্রে একটা স্ট্রেট ওয়্যার থেকে r ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা আমরা কী জানি, B = μ0I/4πr, রাইট। 4πr ইন্টু sin θ1 প্লাস sin θ2, এটা আমরা কিন্তু জেনারেলি পড়ে এসেছি। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি θ1 এবং θ2টা ইকুয়াল, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা লিখতে পারি μ0I/4πr 2 sin θ, রাইট। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে sin θ μ0I/4πr 2 sin θ ইকুয়ালস টু π/n। এনটা হচ্ছে নাম্বার অফ সাইড। এটা যে কোনো একটা পলিনোমিয়ালের ক্ষেত্রে এই ফর্মুলাটা হবে, এটা জেনারেল ফর্মুলা। তার মানে তুমি এটা জিনিসটা খেয়াল করে রাখো তোমরা, এটা যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ, তাহলে এখানে আমরা একটা নোট ডাউন করে রাখি, ম্যাগনেটিক ফিল্ড at the center of a polygon loop due to one side each কত হচ্ছে b vector equals to μ0I/4πr 2 sin π/n, যেখানে এনটা হচ্ছে ওই পলিগনটার কতগুলো বাহু আছে এটা। তো আমরা এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাহলে ফর হেক্সাগনের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড আমরা ফর হেক্সাগন ম্যাগনেটিক ফিল্ড at the center due to one side each b equals to μ0I/4πr 2 sin π/6, তাহলে আমরা পাচ্ছি কত
মিউ 0 আই अपॉन 2 पाई r sin पाई अपॉन 6 মিউ 0 আই अपॉन 2 पाई r sin पाई बाई 6 sin पाई बाई 6 इज इक्वल्स टू কত হয় হাফ, তাই না? তাহলে পাচ্ছি মিউ 0 আই अपॉन 4 পাই। তো এবার এখানে দেখো যে আর যে আমরা লিখেছিলাম এই আর এই আর সমান কত? যদি আমরা এক্ষেত্রে দেখি এই ছোট্ট ত্রিভুজটার ক্ষেত্রে আর সমান দেখো আমরা পেয়ে যাচ্ছি এক্ষেত্রে a/2 cot a/2 cot থিটা, a/2 cot থিটা, রাইট? cot থিটা। তাহলে সিমিলারভাবে a/2 cot পাই বাই এন এক্ষেত্রে আমরা লিখতে পারি a/2 cot পাই বাই এন। তাহলে সেম ভ্যালু যদি আমরা এখানে সাবস্টিটিউট করি তাহলে আমরা পাচ্ছি কত দেখো মিউ 0 আই अपॉन 4 পাই a/2 cot পাই বাই 6। তো জিনিসটাকে যদি আমরা সলভ করি তাহলে কত পাচ্ছি দেখো এক্ষেত্রে যদি পুরো জিনিসটাকে আমরা সলভ করে নিই, ওকে মিউ 0 আই अपॉन 2 পাই এ ইন্টু √3। এটা আমরা একটা সাইডের জন্য ম্যাগনেটিক ফিল্ড আমরা সেন্টারে পেয়েছি, তাই না? তা টোটাল ম্যাগনেটিক ফিল্ড ফ্রম অল 6 সাইড, টোটাল magnetic field for all 6 sides কত হবে 6 ইন্টু একটা সাইডের জন্য মিউ 0 আই अपॉन 2 পাই এ ইন্টু √3। তাহলে পাচ্ছি এখান থেকে আমরা পরিষ্কার 3√3 মিউ 0 আই अपॉन পাই এ। দেখো এই যে টাইপের প্রবলেম কিন্তু তোমাদেরকে অনেকবার কোশ্চেনে জিজ্ঞেস করে থাকে। তাহলে দেখো এই টাইপের প্রবলেম সলভ করতে গেলে আমরা যেটা মেনলি এখানে দুটো পয়েন্ট লিখেছি, কোনো একটা পলিগন যার সাইড হচ্ছে এনটা সাইড আছে, ঠিক আছে, এনটা সাইড আছে, তার ক্ষেত্রে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা আমরা কত পেলাম মিউ 0 আই अपॉन 4 পাই আর ইন্টু 2 সাইন নট থিটা পাই আপন এন, রাইট? থিটাটাই হচ্ছে পাই আপন এন, এখানে পাই আপন এন। আর এই যে আরটা যেটা ছিল আর মানে সেন্টার থেকে সাইডের ডিস্টেন্স, সেটা আমরা পাচ্ছি কত না a/2 ইন্টু কট পাই আপন এন। ব্যাস এই দুটো প্রবলেম যদি তুমি মনে রাখো, হেক্সাগন হোক, পেন্টাগন হোক, ট্রায়াঙ্গেল হোক, তুমি ক্যালকুলেট করে নিতে পারবে আরামসে। তুমি কিন্তু সেই সমস্ত প্রবলেমগুলোকে সলভ করে নিতে পারবে। তো এই যে ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো আমি এখানে ডিল করছি, এই ফর্মুলাগুলো ইম্পর্টেন্ট, তোমাকে এগুলো জানতে হবে কীভাবে এই টাইপের প্রবলেমকে সলভ করতে হয় জেনারেলি। তো আজকের আমরা ভিডিওতে 5টি প্রবলেম সলভ করেছি, ডিটেলসে আমরা ডিসকাশন করেছি, থিওরি যতটা সম্ভব তোমাদেরকে জানানোর দরকার ছিল সেগুলো আমরা জানানোর চেষ্টা করেছি। কারণ এই ভিডিওতে আমরা কিন্তু জানার চেষ্টা করবো ইম্পর্টেন্ট প্রবলেমকে কীভাবে ডিল করা যায়। আমরা স্টেট 26 তারিখ পর্যন্ত আমরা জেস্টের পিআইকিউ সিরিজ নিয়ে আমরা আসবো, ডিসকাশন করব, যেটা তোমাদের খুবই কাজে লাগবে, ঠিক আছে? ওকে, চলো আমরা নেক্সট ভিডিওতে আমরা পুনরায় জেস্টের কোশ্চেনের আলোচনা করব এবং আশা রাখবো এই ম্যাগনেটোস্ট্যাটিক্সটা আমরা পুরোটা শেখার চেষ্টা করব এবং এখান থেকে যদি নতুন কিছু প্রবলেম এসে থাকে তো সেই প্রবলেমগুলোকেও আমরা ডিল করবো। অবশ্যই এভরি কোশ্চেন আমরা ডিল করব। আমরা আজকে কিন্তু মনে হচ্ছে কত পর্যন্ত করলাম আমরা আজকে 2016 পর্যন্ত করেছে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের চেস্টের 2016 কোশ্চেন ছিল। তো আমরা অবশ্যই 24 পর্যন্ত যাব। নেক্সট ভিডিওতে আমরা কভার করে নিতে পারবো চেস্টের সমস্ত ম্যাগনেটোস্ট্যাটিক্সের পিআইকিউ। এটা তোমাদের খুবই হেল্পফুল হবে আশা রাখছি, ঠিক আছে?
তো তোমরা ভালো করে প্রিপারেশন নাও, এবং কোনো প্রবলেম থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্টকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।